এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন গল্প পাগল, যেখানে গল্প শুধু গল্প নয়, বাঙালির ইমোশন। আজকের গল্প পাঠে আমি প্রিয়া মুখার্জি। আজ আপনারা শুনবেন লেখক বুদ্ধদেব গুহর কলমে বাবলির দ্বিতীয় অধ্যায়। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের গল্প বাবলি। ওরা যখন কোহিমা থেকে ডিমাপুরের দিকে বেরোলো তখন প্রায় 2টো বাজে। কোহিমা থেকে গড়ানো রাস্তা এঁকে বেঁকে নেমে গেছে। মাইল কয়েক আসার পরই রাস্তাটা ডিফু নদীর পাশে চলতে লাগলো। এসব অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় জঙ্গল এমন ঘন হয় যে তা না দেখলে বোঝা যায় না। নদীটা পাহাড়ের ওপর দিয়েই বয়ে চলেছে বলে চওড়া নয় মোটেই। সরু, গভীর এবং প্রচণ্ড বেগে ধাবমান। দুপাশে নিছিদ্র জঙ্গল ঝুঁকে রয়েছে। যখন ওরা কোহিমা ছাড়ে তখন বেশ রোদ ছিল। একটা পাহাড় নামতেই সূর্যটা পাহাড়ের আড়ালে চলে গেল। এখন শুধু গাড়ির ইঞ্জিনের লো গিয়ারের শব্দ এবং নদীর একটানা ঝড়ো ঝড়ো শব্দ হতে লাগলো। বাবলি নীরবতা ভঙ্গ করে বলল, কি মশাই, কথা বলছেন না কেন? ভাবছি, সব সময় কি কথা বলতে ভালো লাগে? কি ভাবছেন? ভাবনাটা এখনো দানা বাঁধেনি, মানে বলার মতো ভাবনা নয়। ভাববা, হাসালেন। আপনার মতো দানাদার ভাবনার কথা তো আমি আগে কখনোই শুনিনি। আসলে আমি খুব টেন্স হয়ে আছি। যতক্ষণ না ডিমাপুরে পৌঁছাতে পারছি, পথে কোনো রকম গাড়ি খারাপ হলে যে কি হবে এই ভাবনাটা ভীষণ নার্ভাস করে রেখেছে আমাকে। বাবলি তাচ্ছিল্যের গলায় বলল, আপনি না একটুতেই নার্ভাস হন। মশলা খাবেন? না। অভি উদাসীন গলায় বলল, নাই বা খেলেন, আমি একাই খাচ্ছি। বলে বাবলি ওর হ্যান্ডব্যাগ খুলে মশলা বার করে এক মুঠো মশলা খেলো। এমন সময় হঠাৎ অগভীর গাড়ি একটা বাঁকের মুখে অদ্ভুত কোঁ 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 একটা আওয়াজ করে উঠল। মোটা লোককে বোবায় ধরলে তারা যেমন আওয়াজ করে তেমন আওয়াজ। বাবলি খিলখিল করে হেসে উঠল, বলল, ও কি, ওটা কিসের আওয়াজ? বলতে বলতেই গাড়িটা বন্ধ হয়ে গেল। অভির মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল। বলল, দেখলেন তো, বললাম না আপনাকে, আপনি শুনলেন না, জেদ করলেন। বাবলি উত্তর দিল না, যেন কিছুই হয়নি। এমনভাবে দরজা খুলে বাইরে নেমে 2 হাত আকাশের দিকে ছুড়ে দিয়ে বলল, দারুণ, সত্যি জায়গাটা দারুণ। আপনার বাহাদুরি আছে। গাড়িটা যদি বা খারাপ করলেন, তাও এমন একটা দারুণ জায়গায়। অভি উত্তর না দিয়ে বনেট খুলে বনেটের নিচে মুখ ঢুকিয়ে এটা ওটা নিয়ে টানাটানি করতে লাগলো। বাবলি নদীর পাশে একটা পাহাড়ের ওপর বসে নদীর মধ্যে ছোট ছোট পাথর ছুঁড়তে লাগলো। তারপর হঠাৎ বলে উঠল, আচ্ছা, এই নদীতে মাছ আছে? অভি উত্তর না দিয়ে বলল, এসি পাম্পের গন্ডগোল হয়েছে, তেল আসছে না বোধহয়। বলে বনেটের মধ্যে থেকে মাথা বার করে বাবলির দিকে তাকালো। বাবলি একটা ছোট পাথর লোফালুফি করতে করতে বলল, মানে? বলে অভি ভুরু তুলল। বাবলি নিরুদ্বেগ শান্ত গলায় বলল, আপনার জুতো বিয়ে 2টো আমার মতো মোটা মোটা চোখ আপনার প্যান্টের মধ্যে ঢুকলো। কোথায় কোথায়? বলে অভি লাফাতে লাগলো। তারপর হাঁটু অবধি প্যান্ট গুটিয়ে চোখ দুটিকে বের করে মারিয়া দিল। বাবলি বলল,
গাড়ির কিছু বোঝেন? গাড়ি কেন খারাপ হয়? অভি বলল, কিছু বুঝি না বলেই তো বিকেলে কোহিমা থেকে নামতে চাইনি। বাবলি বলল, গাড়ি চালান, গাড়ির মন বোঝেন না? আপনি তো কিছুরই বা কারোরই মন বোঝেন না। আর বলুন আব্রাকাডাব্রা। প্রত্যেকবার লাথি মারার সঙ্গে সঙ্গে বলুন আব্রাকাডাব্রা, দেখবেন গাড়ি ঠিক হয়ে গেছে। গাড়ি কি করলে ভালো হতে পারে তা জানা ছিল না অভির, তাই অগত্যা আস্তে আস্তে গাড়ির পেছনে গেল। একবার ওর মনে হলো বাবলি ঠাট্টা করছে না তো। তারপর ভাবলো এ তো ঠাট্টা করার সময় নয়, অতএব ও লাথি মারল গাড়ির বাম্পারে, মুখে বলল আব্রাকাডাব্রা। বাবলি বলল, সত্যি আশ্চর্য আপনি, লাঠি মারছেন মনেই হচ্ছে না, মনে হচ্ছে যেন আদর করছেন। জোরে মারুন, খুব জোরে। অভি জোরে জোরে লাথি মারতে লাগলো আর বলতে লাগলো আব্রাকাডাব্রা। আর বাবলি গুনতে লাগলো, 1, 2, 3, 4। 12টা লাথি মারার পর বাবলি এবার বলল, বনেট বন্ধ করুন, চলুন যাওয়া যাক। ভাবল ও ঠাট্টা করছে। বাবলি আবার বলল, কি দাঁড়িয়ে দেখছেন কি, চলুন। বনেট বন্ধ করে অভি এসে স্টিয়ারিংয়ে বসল। বাবলি বাদিকের দরজা বন্ধ করল। চাবি ঘোরাতেই গাড়ি দিব্যি স্টার্ট নিল এবং তরতর করে চলতে লাগলো। বাবলি যেন কিছুই হয়নি এমনভাবে বাইরে চেয়ে রইল জানলা দিয়ে। সেই নাগা পাহাড়, ডিফু নদীর ঝড়ঝড়ানি শব্দের মধ্যে আসন্ন গভীর রাত্রে গা ছমছম করতে লাগলো। ওর মনে হলো ও কোনো ডাইনির কবলে পড়েছে। গাড়ি চালাতে চালাতে একবার আর চোখেও বাবলির দিকে তাকালো। দেখল বাবলি নিজের মনে মশলা চিবোচ্ছে। অনেকক্ষণ পর অভি বলল, আচ্ছা, আব্রাকাডাব্রা মানে কি? বাবলি বলল, ওটা একটা গুপ্তি মন্ত্র। ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখাবার আগে বলেন, তাদের কাছ থেকেই শুনেছি। আপনি এসব মন্ত্রতন্ত্রে বিশ্বাস করেন? অভি বলল। বাবলি মুখ না ঘুরিয়ে বলল, দেখলেনই তো, করি। প্রয়োজন পড়লে সব কিছুতেই বিশ্বাস করি। তারপরই বলল, কি নাম বলছেন যেন? রশিদ আলী, সাদা দাড়ি। ইস, কখন যে পৌঁছাবো না। একটু পরেই দিনের আলো মুছে যাবে। ওই উতরাইয়ের রাস্তায় অভির যত জোরে পারে গাড়ি চালাচ্ছে। অন্ধকার হবার আগে সমতলে নেমে ডিফু নদী পেরিয়ে ডিফু শহরকে ডানে রেখে জোরে চলে যাবে ডিমাপুরের দিকে। কিন্তু সন্ধ্যা হতে আর দেরি নেই। এখানে আবার গাড়ির কিছু হলে আর উপায় নেই। বৈরী নাগা ছাড়াও জংলি জানোয়ারের ভয় তো আছেই। এখানে নেই এমন কোনো জানোয়ার ভারতবর্ষে নেই। বাবলি ওর হ্যান্ডব্যাগ থেকে চিরুনি বার করে গাড়ির আয়নাটাকে ওর দিকে ঘুরিয়ে নিয়ে চুল আঁচড়াতে লাগলো। ওকে যতই দেখছে ততই অবাক হচ্ছে অভি। বাবলির হাবভাব দেখে মনে হচ্ছে ও অভিকে বছর 10 হলো চেনে। বাবলি চুল আঁচড়ানো শেষ করে সবে চিরুনিটা ব্যাগে ঢুকিয়েছে, এমন সময় গাড়িটা আবার সেরকম ও ও ও আওয়াজ করে একটু গড়িয়ে গিয়ে থেমে গেল। অভি কোনো কথা না বলে বাবলির মুখের দিকে চাইলে। বাবলি বলল, ডিমাপুর আর কত দূর? প্রায় 20 মাইল। ওয়ান্ডারফুল, চলুন গাড়িটাকে ঠেলে পথের বাদিকে সরিয়ে রাখি। আলো থাকতে থাকতে রাত কাটানোর মতো একটা আস্তানা খুঁজতে হবে। অভি অবাক হয়ে বলল, কেন আব্রাকাডাব্রা? বাবলি হো হো করে হেসে উঠল, বলল, একবার লটারি জিতেছেন বলে কি বারবার? হাসির মতো অবস্থা ছিল না তখন অভির। গাড়িটা ঠেলতে হলো না। ব্রেক থেকে পা ওঠাতেই গাড়িটা গড়িয়ে গেল। বাঁ দিকে একেবারে রাস্তা ঘেঁষে গাড়িটা রেখে
বাইরে চারদিকে ভালো করে দেখল। কোথাও জনমানবের চিহ্ন বা বাড়িঘর কিছুই দেখা গেল না। বেশ কিছুক্ষণ আগে একটা গাড়ি ওদের উইশ করে কোহিমার দিকে গেছিল, তারপর কোনো গাড়িও চোখে পড়েনি। ওরা দুজনে এদিক ওদিক হাঁটল। এদিকে আলো নেভার আর দেরি নেই, সঙ্গে একটা টর্চ পর্যন্ত নেই। বাবলির ওপর রাগ হচ্ছিল অভির, এবং বারবার বড় সাহেবের মুখটা ভেসে উঠছিল চোখের সামনে। বড় সাহেব চিবিয়ে চিবিয়ে বলছেন, ইরেসপন্সিবল, বড্ড ইরেসপন্সিভ তুমি অভি। হঠাৎ বাবলি চেঁচিয়ে উঠল, পাওয়া গেছে, উচ্ছ্বাসের সঙ্গে বলল। ওর উল্লাস শুনে মনে হলো জঙ্গলের মধ্যে বুঝি বা কোনো 5 স্টার হোটেল পাওয়া গেল। এগিয়ে পাহাড়ের দিকে কিছুটা উঠে অভি দেখল একটা কুঁড়ে ঘর, একচালা ঘর। ঘরের দুদিক বন্ধ, দুদিক খোলা। সামনে কেটে রাখা অনেক কাঠ স্তূপকৃত করে রাখা আছে। ঘরের মধ্যে একটা বাঁশের তৈরি মাচা, মালিকের শোয়ার জন্য বোধ হয়। এক কোনায় একটি মাটির হাঁড়ি আগুনে পুড়ে কালো হয়ে গেছে। কতকগুলি বাঁশের খোল ঝুলছে বৃষ্টির জল ভরে রাখার জন্য। মাচাটা 1 কোমর উঁচু, একজন লোক স্বাচ্ছন্দ্যে শুতে পারে। বাবলির জন্য একটা বন্দোবস্ত হলেই হলো। এদিকে ওদিকে চেয়ে অভি নিজের মনেই বলল, মালিক ফিরবেন কিনা রাতে তা কে জানে। বাবলি বলল, মালিক ফিরবেন না, অন্তত আজ রাতে ফিরবেন না। কি করে বুঝলেন? হাড়ির গায়ে রাজ্যের মাকড়সার জাল। বাইরের কাঠগুলো প্রায় কয়েক মাস আগে কাটা হয়েছে। এ তো কমন সেন্স। বাইরে আগুন জ্বালাবার কোন রকম চিহ্ন নেই, অতএব বোঝা যাচ্ছে মালিক এই জায়গা কখনো কখনো এলেও রাতে থাকেন না। অভি বলল, আপনি মাচায় বসুন, আমি গাড়ি থেকে জিনিসগুলো নিয়ে আসি। অভি গাড়ি থেকে কম্বলটি ও বাবলির ব্যাগ এবং ওর ব্রিফকেসটা নামিয়ে নিল। আরেকবার চেষ্টা করলো স্টার্ট নেওয়ার। গাড়ি কোনো কথা বলল না। ঠিক করলো এ পথে যদি কোনো ট্রাক বা গাড়ি যায় তাতে করে ডিমাপুরে ওদের অফিসে খবর পাঠাবে, যাতে ভোর ভোর তারা ট্যাক্সি নিয়ে আসে। এই রাতে মিস্ত্রি জোগাড় করি, ট্যাক্সি জোগাড় করি, এ পথে এতদূর আসার কোনো সম্ভাবনা নেই। অভি নিজের থেকে চেঁচিয়ে বলল, কোনো আওয়াজ শুনলেই আপনি ঘরের ভেতরে ঢুকে যাবেন। এইভাবে অসহায় অবস্থায় আমরা আছি জানলে রাতে কোনো বিপদ হতে পারে। আপনাকে নিয়েই সবসময় বিপদ। বাবলি অভির দিকে চেয়ে চুপ করে রইল একটু, তারপরে বলল, তাই বুঝি। দেখতে দেখতে ঝুপ করে অন্ধকার নেমে এলো, কিন্তু তখনও পুরো অন্ধকার নয়। চারধার থেকে ঝিঝি ডাকতে লাগলো। কি একটা বড় চতুষ্পদ জানোয়ার উপরের পাহাড়ে আওয়াজ করে ঘুরে বেড়াতে লাগলো। মিন্টুও হতে পারে। বাবলি বলল, দাঁড়িয়ে থাকলে কি আর পথের গাড়ি আপনার কাছে উড়ে আসবেন? গাড়ি এলে তো 1/2 মাইল দূর থেকে আওয়াজ পাবেন। আসুন, লেটস সেলিব্রেট, কফি খাওয়া যাক। এই বলে অভির লাইটারটা চেয়ে কুটো জোগাড় করে একটি পাথরের আড়ালে আগুন জ্বালাবার বন্দোবস্ত করলেন। ওর ব্যাগ খুলে 2টি এনামেলের গ্লাস ও নেসকাফের টিন বের করলো। বিস্কিটের প্যাকেটটাও বের করলো। তারপর আগুন জেলে বাঁশের খোলে জমে থাকা অপরিষ্কার বৃষ্টির জল গ্লাসে ঢেলে জল গরম করে কফি বানালো। অভিকেও দিল এবং নিজেও নিল। দারুণ হয়েছে, তাই না? ওরা যেখানে বসে কফি খাচ্ছিল সেখান থেকে ডান দিকটা পরিষ্কার দেখা যাচ্ছিল, অনেক দূর অবধি। চারদিকে আবছা অন্ধকার, ঝিঝির ডাক, নদীর শব্দ, নানা রকম প্রকার কটর কটর কুটুর কুটুর শব্দ, এই সমস্ত কিছু ছাপিয়ে ডিফু নদীর শব্দ কেমন ভয় ভয় করছিল অভির। ইম্ফলে অনেক দিন আছে যদিও, তবুও এরকম নাগা হিসাবের
ভেতরে একজন মেয়ের দায়িত্ব নিয়ে রাত কাটাতে হবে, কখনো ভাবেনি। বাবলি অস্ফুটে বলল, সত্যি, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব জানি না। অভি লজ্জিত হয়ে বলল, ঠাট্টা করছেন? কি করব বলুন, আপনি জোর করলেন, নইলে আমি তো এই রকম গাড়ি নিয়ে ঝুঁকি নিতে চাইনি। বাবলি বলল, না না, ঠাট্টা নয়, বিশ্বাস করুন, ছোটবেলা থেকে কত রাত কত জায়গায় কাটিয়েছি, কিন্তু এই রাতের কথা, মানে এ রাত যদি কাটে তবে চিরদিন মনে থাকবে। আমার না ছোটবেলা থেকেই এরকম জীবন ভারী ভালো লাগে। বিদেশি ছবিতে দেখি ও দেশের মেয়েরা ইচ্ছা করলেই যা খুশি তাই করতে পারে, অথচ আমরা এই তো, আপনার মুখের দিকে চাওয়াই যাচ্ছে না, মনে হচ্ছে আমি সিন্ধবাদের মতো আপনার পিঠে চড়ে রয়েছি। আমার জন্য আপনার কি ভীষণ চিন্তা। অবলা মহিলা না ভেবে নিছক একজন অন্য একজন মানুষ বলে আমাদের মেয়েদের কবে যে আপনারা ভাবতে শিখবেন জানি না। আপনাদের এরকম ব্যবহারে মাঝে মাঝে সত্যিই অপমান বোধ হয়। অভি বলল, আপনি আমাকে ভুল বুঝবেন না, আপনি আমার কেউ নন, সম্পূর্ণ অপরিচিতের মতো। আপনার কিছু একটা হলে আমার দায়িত্ব কতখানি আপনি বুঝতে পারছেন? আমার খুব জানতে ইচ্ছা করে এই রাতের কথা আপনার মনে থাকবে কি না। আপনি সবাইকে বলবেন, ওহ, কি বিপদেই না পড়েছিলাম এক রাতে। আমি আর আমার এক বন্ধু নাগা হিলসে আটকে গেছিলাম। অভি কথা বলল না, চুপ করে অন্ধকারে বাবলির মুখের দিকে চেয়ে রইল। একটু পরে অভি বলল, একটু আগুন করি, আপনার মুখ দেখা যাচ্ছে না অন্ধকারে। বাবলি অন্ধকারের মধ্যেই হাসল, বলল, আমার মুখ কি দেখার মতো? অভি জবাব দিল না কথার। খড়কুটো এনে কুড়ের বাইরে পথের উল্টো দিকে আগুন করল অভি একটা। আগুনের আলোয় ওই পরিবেশে বাঁশের মাচায় বেগুনি আর গোলাপি টেরিকোটার শাড়ি পরা বাবলিকে দারুণ দেখাচ্ছিল। অনেকক্ষণ পর অভির বেশ ভালো লাগতে লাগলো। অভি বলল, আপনার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, কি খাবেন রাতে? বাবলি একটুক্ষণ ঠোঁট কামড়ালো, বেশি কিছু খাবো না। রশিদ আলীকে বলুন বিরিয়ানি পোলাও করতে, মাংস যেন একটু আন্ডারডান থাকে, সঙ্গে মুরগির টিক কাবাব আর রায়তা। অভি বলল, ব্যাস, আর কিছুই না? না, আজ আর কিছুই খাবো না বলেই বাবলি হাসতে লাগলো। অভিও যোগ দিল সেই হাসিতে। অনেকক্ষণের গোমর টেনশন কেটে গেল অভির মন থেকে। এমন সময় কহিমার দিক থেকে একটা গাড়ি আসার আওয়াজ পাওয়া গেল। অভি লাফিয়ে উঠল, বলল, আপনি চুপ করে এখানে বসুন, পথ থেকে আপনাকে যেন দেখা না যায়, কথা বলবেন না কোনো, কেমন? বলেই অভি তরতরিয়ে নেমে গেল পথের দিকে। কিছুক্ষণের মধ্যে আলোর বন্যা বইয়ে একটা জিপকে আসতে দেখা গেল বাঁকের মুখে। অভি হাত দেখালো। জিপটা থামা মাত্র জিপের মধ্যে থেকে কে যেন বলল, হ্যান্ডস আপ। অভি হাত তুলল। একজন রিভলভার ওর দিকে ধরল। ওরা নাগাল্যান্ড পুলিশের লোক। ডিমাপুরে পৌঁছে অভিদের অফিসে একটা ফোন করে দিতে হবে ওদের, যদি পারে। অভিদের কোম্পানির নাম শুনে বলল, খবর দিয়ে দেবে, তবে আজ রাতে কোনো হেল্প আসতে পারবে না। আজ রাতে আর্মি কনভয় আসবে ডিমাপুর থেকে কোহিমা, সিভিলিয়ান ট্রাফিক বন্ধ। ওরা বলল, গাড়িতেই থাকবেন, কাল অফিসের লোক এলে গাড়ি নিয়ে একেবারে ডিমাপুর পৌঁছাবে। ওরা গুড নাইট করে চলে গেল। একটু গিয়েই আবার ব্যাক করে এসে বলল, এই জায়গাটাতে হাতির বড় উপদ্রব, সাবধানে থাকবেন। ওরা চলে গেলে অভির তরতরিয়ে ওপরে উঠে এলো। কুড়েতে পৌঁছে দেখলো বাবলি নেই। অভির বুকের স্পন্দন থেমে গেল। বাবলিকে খুঁজতে কোন দিকে যাবে ভাবতে ভাবতেই অন্ধকার থেকে বাবলি এসে কুড়েতে ঢুকলো। অভি বলল, এমন ভয় পাইয়ে দেন না। বিরক্তির সঙ্গে বলল, কি করতে গিয়েছিলেন একা একা জঙ্গলে অন্ধকারে? বাঘ আছে, হাতি আছে, কোনো মানে হয়? বাঁশের খোলা থেকে জল ঢেলে মুখ হাত পা ধুতে ধুতে বাবলি বলল, যা করতে গেছিলাম তা সবাই একা একাই করে। অভি লজ্জা পেল, বলল, ও সরি।
এখন ঠান্ডাটা আগের থেকে অনেক বেশি হয়েছে। ডিফু নদী থেকে ধোঁয়া উঠছে। ফ্রিজ খুললে যেমন ঠান্ডা ধোঁয়া ওঠে তেমনই। অভি বলল, বিস্কুট টিস্কুট খেয়ে আপনি শুয়ে পড়ুন। আর আপনি? আমি আগুনের পাশে বসে পাহারা দেব। হাতি আছে, বাঘ আছে, বৈরী নাগারা আছে। বাবলি বলল, এটা আপনার কাছে রাখুন। কি? হাতের চুড়ি থেকে খুলে বাবলি একটা সেফটি পিন দিল অভিকে। বলল, হাতি এলে হাতির কান চুলকে দিতে পারবেন। অভি বলল, বাবা, আপনি পারেনও। আপনার কি ভয় ডর বলে কিছু নেই? সত্যি আপনার মতো দস্যি মেয়ে আমি দেখিনি। বাবলি জবাব না দিয়ে বলল, আগুনটা একটু জোর করুন, ঠান্ডায় বসা যাচ্ছে না। কম্বল তো একটাই, আপনি কি গায়ে দেবেন? আমি তো আগুনের পাশেই বসে থাকবো। আগুনটা জোর করে দিল অভি। বাইরের গাদা থেকে অনেকগুলো কাঠ বয়ে এনে কুড়ের সামনে রাখলো। আগুনে আরেকবার ইনামেলের গ্যাসে কফি বানালো বাবলি। তারপর কুটুর কুটুর করে বিস্কুট প্যাকেট শেষ করলো দুজনে। কফি খাওয়ার পর অভি ব্রিফকেসটা মাচার মাথায় রেখে দিয়ে বলল, এই হলো বালিশ, এবার শুয়ে পড়ুন। কম্বলটা চারদিকে ভালো করে গুজে নিন, পোকামাকড় আসতে পারে। এই রে, যেন আমার মা এসেছেন, বলল বাবলি। নিশ্চয়ই, আপনার মা এখানে থাকলে এসব কি বলতেন না? বাবলি অনেকক্ষণ চুপ করে থাকলো। তারপর বলল, হয়তো বলতেন, জানি না। জানেন, আমি আমার মাকে কখনো দেখিনি, ছবিতে দেখেছি। আমি জন্মাবার সময় আমার মা মারা যান। এরকম সব রাতে যখন খুব ইচ্ছা করে কাছে কেউ থাকুক, কেউ আদরে সোহাগে আমার বুকের মধ্যে জড়িয়ে রাখুক, তখন মায়ের কথা খুব মনে পড়ে। অভি চুপ করে রইল। অনেকক্ষণ পর বলল, কি হলো, শুয়ে পড়ুন। হ্যাঁ, শুচ্ছি। ধীরে ধীরে রাত বাড়তে লাগলো, ঠান্ডাটাও বাড়তে লাগলো। কোহিমাল দিক থেকে একটা হাওয়া আসতে লাগলো হু হু করে। সন্ধ্যের সময় যে চতুষ্পদ জানোয়ারটার আওয়াজ শোনা গেছিল, সেটা তেমনই ঘোরাফেরা করতে লাগলো অন্ধকারে। নক্ষত্র খচিত উজ্জ্বল আকাশে নিচের অন্ধকারকে আরও ভারী করে তুলল। আগুনটা জোর করে দিয়ে অভিকের বাঁশের খোঁটায় হেলান দিয়ে বসে রইল। বাবলি মাচায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো। মাচাটায় ক্যাঁচ ক্যাঁচ শব্দ উঠতে লাগলো বলে ঘুম আসছে না। তারপর রাতের কোন এক সময় বাবলি ঘুমিয়ে পড়ল। অভি সামনে দুপা ছড়িয়ে বসেছিল। ওরও মাঝে মাঝে ঢুলুনি আসছিল, মাঝে মাঝে আগুনে নতুন কাঠ গুজে দিয়ে আসছিল। মাঝরাতে এক ফালি চাঁদ উঠেছিল আকাশে। তারপর ঢুলুনির মাঝে মাঝে অভি দেখছিল আকাশ মেঘে মেঘে ঢেকে গেল। তারপর কখনো যে ও বাঁশে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল মনে নেই ওর। হঠাৎ অভির ঘুম ভেঙে গেল ঠান্ডা জলের ছিটায়। চোখ মেলে দেখল আকাশে একটিও তারা নেই। বৃষ্টিতে আগুন নিভে গেছে। ওর গায়েও বৃষ্টির ছিটে লেগেছে। ওর ভীষণ শীত করতে লাগলো। আদো ঘুমে ওর হঠাৎ বাবলির কথা মনে হলো। মুখ ঘুরিয়ে দেখল বাবলি মাচার ওপর উঠে বসেছে। অন্ধকারে বাবলি বলল, আগুনটা নিভে গেল কেন? বৃষ্টি পড়ছে বাইরে। খুব শীত করছে না আপনার? হ্যাঁ। আপনি এখানে আসুন। ওখানে দুজনের জায়গা হবে না। হবে, আপনি শিগগিরই করে আসুন, নইলে ভালো হবে না। আপনি কি বলুন তো, এত কষ্ট পাচ্ছেন তবু আমার কাছে আসতে এত লজ্জা, এত সংকোচ। অভি উঠে এসে কাঁপতে কাঁপতে মাচার ওপর এসে বসল। বাবলি বলল, আপনি আমার কাছে আসুন। অভি বসেই রইল। বাবলি ওর কাছে সরে গিয়ে ওকে দুহাতে টেনে নিল। বলল, কম্বলটা দিয়ে আপনি আমাদের দুজনকে ঢেকে রাখুন, আমি আপনাকে জড়িয়ে থাকছি, দেখবেন শীত এক্ষুনি পালাবে। লজ্জা করছেন কেন? আমাকে আপনিও জড়িয়ে থাকুন। কিছুক্ষণ পরে আলিঙ্গনাবদ্ধ অবস্থায় ওরা দুজনে পাশাপাশি শুয়ে পড়ল। বাইরে বৃষ্টি ভেজা পাহাড়ি হাওয়া হু হু করে গাছপালায় বইতে লাগলো। বাবলির শরীরের উষ্ণতায় ও সুগন্ধে অভি শিউরে শিউরে উঠতে লাগলো। এই অবস্থায় কখন যে ঘুমিয়ে পড়েছিল ওরা দুজনেই জানে না।
ডিমাপুর থেকে ট্যাক্সি করে দুজন লোক এসেছিল অফিসের, মেকানিকও এসেছিল। গাড়ি ঠিক করে ওখান থেকে বেরোতে বেরোতে সকাল 9টা হলো। সকালে উঠে বাসের খোলে থাকা জলে মুখ ধুয়ে শাড়ি ঠিকঠাক করে বাবলি অভির পাশে এসে বসল। গাড়িটা স্টার্ট করে অভি বলল, জায়গাটা দেখে রাখুন, জায়গাটার কথা মনে থাকবে। আর এই রাতের কথা। গাড়িটা ডিফু নদীর পাশে পাশে আবার গড়িয়ে চলল। বাবলি খোপায় থেকে গত রাতের বাসি ফুলটা নিয়ে নদীতে ছুঁড়ে দিল। মাইল 10 যেতে না যেতেই ওরা পাহাড় থেকে সমতলে নেমে এলো। এখন আর দুধারে জঙ্গল নেই, সোজা রাস্তাটা চলে গেছে ডিমাপুরের দিকে। বাবলি বলল, বেশ কাটলো কালকের রাতের সময়টা আমাদের। আমার ট্রেন তো বিকেলে না? অভি বলল। হ্যাঁ। বাবলি বলল, আপনি কি করবেন আমি চলে যাবার পর? অভি হাসল, বলল, তাই ভাবছিলাম। গত 30 ঘন্টায় আমি আমার নিজের ইচ্ছায় কিছুই করিনি। আপনি যা যা বলেছেন তাই করেছিলাম। এখন কি করব তাই ভাবছি। বাবলি বলল, বেশি ভাববেন না, আপনি বড় বেশি ভাবেন। অভি বলল, তবু মাঝে মাঝে ভাবতে হয়। তারপর অনেকক্ষণ চুপ করে থাকার পর বাবলি বলল, চিঠি লিখলে কি জবাব দেবেন না দেবেন না? দেব। জবাব দেবেন, কিন্তু জবাবে আবার প্রেম নিবেদন করে বসবেন না তো? আপনাকে আমার বড় ভয় করে। আপনাকেও আমার খুব বড় ভয় করে। অভি বলল। বাবলি বলল, আমার কিন্তু আপনাকে খুব ভালো লেগেছে। তারপর বলল, আমি চাই, সত্যিই চাই, এই ভালো লাগাটা যেন বজায় থাকে। জানি না, তো আপনাকে আমার কিছু বলার ছিল, কিন্তু বলা হলো না। এই ঘর ছাড়া, এইরকম বৃষ্টির শীতের রাত ছাড়া সে কথা আর বলা যাবে না। ভাবলে অবাক লাগে। কতগুলো কথা থাকে, হয়তো প্রত্যেকের জীবনেই থাকে, সেগুলো বেশ জায়গা ও বিশেষ মুহূর্তে বলতে না পারলে বলাই হয়ে ওঠে না। সারা জীবন বইই বেড়াতে হয়। তারপর কিছুক্ষণ ওরা চুপ করে থাকলো। অভি বলল, ওই যে ডিমাপুরের বাড়িঘর দেখা যাচ্ছে। বাবলি বলল, সত্যি? আহা আহা, রশিদ আলী, বদরপুরি রশিদ আলী, তোমাকে আমি বড় ভালোবাসি। তুমি আমাদের কি খাওয়াবে গো? তারপর হঠাৎ বলল, শুনুন, আমাদের যাত্রা শেষ হয়ে গেল, এবার দেখা হবে কি না জানি না। আমি যেমন করে কালকের বাসি ফুলটা ছুঁড়ে ফেললাম, আপনিও আমাদের বাসি স্মৃতিটাকে তেমন করেই ছুঁড়ে ফেলে দেবেন। কোনো স্মৃতিফিতি নিয়ে বাঁচার কিছু মানে নেই, কেবলমাত্র ভবিষ্যতের জন্যই বাঁচুন, বুঝলেন? অভি বলল। কিছুই বোঝেননি। চোখ নাচিয়ে বাবলি বলল, ইস্পল থেকে কোহিমা হয়ে ডিমাপুরে যখন ওরা সত্যিই এসে পৌঁছালো তখন সকাল 10টা। ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো নিরিবিলি, তবে ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো যতখানি নিরিবিলি হওয়া উচিত ততটাও নয়। ডিমাপুর শহরের এক প্রান্তে। বাবলি গাড়ি থেকে নেমেই বলল, সত্যি বেশ বাংলোটা, কিন্তু রশিদ আলী কোথায়? বলতে বলতে বাংলোর পিছনের দিকে ছোট রান্নার খাওয়ার ঘর পেরিয়ে সাদা দাড়ি দিয়ে রশিদ আলী এসে হাজির হলো। ওকে দেখেই বাবলি বলল, অভি, আপনি মালপত্র নেওয়াবার ব্যবস্থা করুন, আমি রশিদ আলীর সঙ্গে লাঞ্চে কী কী খাওয়া যায় তার বন্দোবস্ত করছি গিয়ে। তারপর একটু থেমে বলল, আপনি মুরগি খান তো, না পিসিমার বারণ আছে? অভি বলল, আমার কোনো পিসিমা নেই। বাবলি বলল, মাসিমা তো আছেন? অভি বলল, না, মাসিমাও নেই। কিন্তু আমার মাসি পিসিকে নিয়ে পড়া কেন? বাবলি গতকাল সকালে পরা শাড়ি জামাতে রাতে নাগাপুরের বিপদের মধ্যে রাত কাটানোর পর এবং গাড়ি খারাপ হওয়ার টেনশন ইত্যাদিতে খুবই ক্লান্ত ও শ্রান্ত দেখাবে এমনই ভেবেছিল অভি। কিন্তু বাবলির এই ক্লান্তহীন সপ্রতিভতাতে এখন সত্যিও অবাক হয়ে যাচ্ছে। অভির অল্প বয়সী জীবনে বাবলি নিশ্চয়ই এক অভিজ্ঞতা। মণিপুরের লাখ লেক প্রথমবার দেখে যেমন মনে হয়েছিল, নাগা পাহাড়ে মিথুন দেখে প্রথমবার যেমন আশ্চর্য হয়েছিল, বাবলিকে কাছ থেকে দেখে ও তেমনই আশ্চর্য হয়েছিল।
বাবলি সম্বন্ধে কোনো রকম বিশেষণ ও ওর সীমিত বাংলা জ্ঞানে খুঁজে পাচ্ছে না, খোঁজবার চেষ্টাও করল না আর। বাবলি এক মুহূর্ত অভির দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ বলল, আপনাকে দেখার পর থেকেই আমার রবি ঠাকুরের একটি চরিত্রের কথা মনে হচ্ছে। অভি গাড়ির বুট খুলে মাল নামাতে নামাতে ক্যাজুয়ালি, যেন ওর কোনো এসবের পাগলের প্রলাপে বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, এমন গলায় বলল, কি, কোন চরিত্র? বাবলি দুষ্টুমির হাসি হাসল, বলল, রেবতাকে খুব মনে হচ্ছে। রবীন্দ্রনাথের ৩ সঙ্গীর ল্যাবরেটরি গল্পের রেবতীর কথা ও তার পিসিমার কথা, আদরের রেবুর কথা। অভি মনে মনে বিরক্ত হলো। কি ভাবে মেয়েটা? না হয় ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে ঢুকছেই, না হয় পড়াশোনাতে ভালোই, তা বলে অভিকেও ভেবেছে কি নেহাতোর ওপরওয়ালার শালির মেয়ে বলে বাবলি নিজেই কি ওর বস হয়ে গেছে নাকি? তাছাড়া বাবলি জানতে পারে না, কিন্তু বাবলির মাসি মেশো তো জানে অভি কোনো দিক দিয়েই হেউ করার পাত্র নয়। বাবলির চেয়েও সে সব দিক দিয়ে ভালো। মনে মনে অভি ভাবল, এতখানি বাড়াবাড়িটা কুশিক্ষা, বাড়িতে বোধহয় কেউ শেখায়নি ছোটবেলায় কতখানি মানায় কতখানি মানায় না। মা মরা মেয়ে তো বকে গেছে অল্প বয়সেই। তাছাড়া মেয়েরা ইন্দিরা গান্ধীর রাজত্বে নিজেদেরকে যেন বেশি মনে করেছে, একেবারে যেন উড়তে চাইছে, সকলেই ডানা মেলেছে। গতকাল IAS কি IRS পাশ করলেই ভাবছে আমি কি হনু। অভি গাড়ির বুটটা বন্ধ করতে করতে বলল, আমি যদি রেবতী হই তবে আপনি কে? আমার উপর কিসের অধিকার আপনার? বাবলি সপ্রতিভার সঙ্গে বলল, আমি কেউ নয়, কেউ না, কোনো অধিকারই নেই আমার। কিন্তু কথা শেষ হতে না হতে ও যেন হঠাৎ এই এত ঠাট্টা, এত মজা, এত পরিহাসের কুয়াশার মধ্যে ওর ভেতরে কী ছিল তা দেখতে পেল। ফরেস্টের কাঠের বাংলোর সুন্দর রং করা অস্তিত্বে, চারিদিকের শাল সেগুন গাছের পরিবেশে, বর্ষা দিনের ঝিলমিল করা রোদে, নানা পাখির ডাকে যেন ডিমাপুরের আশ্চর্য সকালেই কী যেন ঘটে গেল। বাবলি এবং অভির মনের মধ্যে কোথায় যেন একটা 880 ভোল্টের আলোর মেইন সুইচ নেভানো ছিল। এই সকালে এই কাঠের বারান্দায় দাঁড়িয়ে থাকতে থাকতে ঠাট্টা করতে থাকা, হাসতে থাকা, অন্যকে নিয়ে তামাশা করতে থাকা বাবলির বুকের মধ্যে যেন কি একটা জ্বলে উঠল। চোখের ওপর এমন একটা ছায়া নেমে এলো, যেন তার নিজের মধ্যে সে ছায়ার অস্তিত্ব সম্বন্ধে বাবলি নিজেও বুঝি কোনো সচেতন ছিল না। অভি দেখল বাবলির মুখটা হঠাৎ এক আশ্চর্য আনন্দে ক্যামেরার ফ্ল্যাশ লাইটের মতো এক ঝলক জ্বলে উঠল, তারপরই দপ করে নিভে যায়। অভি চোখ নামিয়ে নিয়ে গাড়ির পেছনের সিটে এক আকাশ আলোর নিচে দাঁড়িয়েও যেন ফেলে রাখা কম্বলটা দেখতে পাচ্ছিল না, এমন করে খুঁজতে লাগলো। বাবলিও বড় বড় গাছগাছালির ফাঁকে ফাঁকে দৃশ্যমান রোদ ঝলমল নির্মেঘ আকাশে চেয়ে কী যেন খুঁজতে লাগলো, যেন আকাশেই তার প্রার্থিত বস্তু আছে বা ছিল। আর একটু আগে যেটা ঠাট্টা ছিল সেটা আর কোনো ক্রমেই ঠাট্টা রইল না। ওরা দুজনেই একই সঙ্গে অদ্ভুতভাবে আবিষ্ট এক সিঙ্ক্রোনাইজেশনের মধ্যে বুঝতে পারল দুজনের মধ্যে এমন কিছু একটা হয়ে গেল, এই মুহূর্তে হয়ে গেছে, যা হবে বলে তাদের দুজনের কারোরই জানা ছিল না। সম্পূর্ণ আত্মসচেতন ও আত্মবিশ্বাসী বাবলির মুখটা কালো হয়ে গেল। বিদুষী, গর্বিতা, সপ্রতিভ, 2 দিন বাদে ইনকাম ট্যাক্স অফিসার হতে যাওয়ার বাবলির সব গর্ব, সব অপ্রতিভ মাটিতে মিশে গেল। কারোর সত্যিকারের ভালোবাসা যে এত তীব্র দুঃখময় অনুভূতি, এ কথার আভাস যেন বিদ্যুৎ চমকের মতো বাবলির বুকে বাজল। বাবলি অভির কথার উত্তর না দিয়ে আর কথা না বলে রশিদ আলীর পেছন পেছন রান্নাঘরের দিকে গেল। অভি চৌকিদারকে ডেকে একে একে মালগুলো নামালো। ওপরের ঘরে বাবলির মালগুলো তুলে দিল, নিজেরগুলো নিচের দিকের বাদিকের ঘরে।
তারপর গাড়িটাকে বাইরে একটা বড় সেগুন গাছের নিচে পার্ক করিয়ে রেখে ঘরের মধ্যে এসে ইজি চেয়ারে বসে একটা সিগারেট ধরালো। কাল সেই ভোরে দাড়ি কামিয়েছিল, তারপর দাড়িও কামায়নি, জামা কাপড়ও ছাড়েনি, চেহারার অবস্থা হয়েছে চণ্ডালের মতো। একা একা ইজি চেয়ারে বসে আঙ্গুলে সিগারেটটা নাড়াতে ছাড়াতে জানলা দিয়ে বাইরের দূরে উদ্দেশ্যহীনভাবে চেয়ে থেকে অভি নিজের মনকে বোঝাবার চেষ্টা করতে লাগলো। অভির খুব ভালো লাগতে লাগলো, আবার কেমন দুঃখও লাগতে লাগলো। এমন আশ্চর্য অনুভূতির শারিক আর হয়নি আগে। এমন সময় পর্দার আড়ালে দরজার পাশে দাঁড়িয়ে বাবলি নরম নরম গলায় বলল, আসবো? আসুন আসুন। বলে অভি উঠে দাঁড়ালো। মনে মনে ও অবাকও হলো। যে মেয়ে কাল রাতের অন্ধকারে সমস্ত সংস্কারমুক্ততায় নিজেই অভিকে শীতের যন্ত্রণা থেকে বাঁচাতে সেই কুঠুরের ঘরে তাকে বুকে জড়িয়ে নিয়ে শুয়েছিল, সেই আজ সকালে আলোয় তার ঘরে আসতে অনুমতি চাইছে। বাবলি ঘরে ঢুকে চোখ নামিয়ে বলল, আমার ঘর কোনটা? কোথায় থাকবো আমি? বাবলির মুখটা চোরের মতো দেখাচ্ছিল। বাবলি যেন অভির কি যেন চুরি করে নিয়েছে, তাই অপরাধী ও চোরের মতো অপরাধীর মতো মুখ করে চোখ নামিয়ে রইল। তবে ও কি কিছু চুরি করেছিল বাবলির? অভি চেয়ার ছেড়ে উঠে বলল, চলুন, ওপরে আপনার ঘর। এই ঘরটা সবচেয়ে ভালো ঘর। তারপর কাঠের সিঁড়ি বেয়ে উঠে অভি বাবলিকে ওর ঘরে পৌঁছে দিল। বলল, বারান্দাটা চমৎকার, তাই না? তারপর বলল, ভালো করে চান করুন, দেখবেন ভালো লাগবে। আমিও তৈরি হয়ে নিচ্ছি, তারপর একসঙ্গে ব্রেকফাস্ট খাবো, কেমন? আপনার হয়ে গেলে নিচে চলে আসবেন। বাবলি মাথা নাড়ল। তারপর অভি সিঁড়ি দিয়ে নেমে এসে ঘরের দরজা বন্ধ করল। চান টান করে একটা হলুদ কালো ডুরে তাঁতের শাড়ি জামা পরে গলায় কালো পুঁতির মালা ঝুলিয়ে যখন বাবলির নিচে নেমে এলো, তখন বাবলিকে খুব সুন্দর দেখাচ্ছিল। ব্রেকফাস্ট খাওয়ার সময় দুজনেই কেউ বিশেষ কথা বলল না। একজন অন্যজনকে টোস্ট এগিয়ে দিল, অন্যজনের প্লেটের কর্নফ্লেক্সে দুধ ঢেলে দিল। কাঁটা চামচের টুংটাং শব্দ হচ্ছিল শুধু খাবার ঘরে। মিষ্টি ঝরঝরে হাওয়ায় পর্দাটা ওড়াউড়ি করছিল। ওরা কেউই কোনো কথা বলছিল না। গতকাল ও পরশু যে উচ্ছ্বসিত কলকল করা মেয়েটির সঙ্গে অভি কাটিয়েছিল, সেই মেয়েটি কোনো বলে যেন বিবশ হয়ে গেল। অভির চোখে সেই মোটামুটি মোটাসোটা সাধারণ মেয়েটি যেন কী এক অসাধারণত্বের দাবি নিয়ে এসে দাঁড়ালো। ব্রেকফাস্ট খাওয়ার পর বাবলি যত্ন করে কফি বানালো। তারপর দুজনে কফি হাতে করে বারান্দার চেয়ারে এসে বসলো। সেগুন গাছগুলোর ছায়া বাংলোর ঘন সবুজ ঘাস গজানো হাতায় লম্বালম্বিভাবে পড়েছিল। কতগুলি শালিক এসে কিচিরমিচির করে নিজেদের মধ্যে কী সব বলাবলি করছিল। নিজেদের মধ্যে মান অভিমান ঝগড়া করে নিজেরাই তার নিষ্পত্তি করে যাচ্ছিল, আবার ফিরে আসছিল। কাঁচা রাস্তা দিয়ে প্যাক প্যাক আওয়াজ করে হর্ন বাজিয়ে চেনের কোচর কোচর আওয়াজ তুলে সাইকেল রিক্সা যাচ্ছিল মাঝে মাঝে। পথ চলতি নাগা ও অসমীয়াদের টুকরো টুকরো কথাবার্তা ভেসে আসছিল, আবার হাওয়ায় ভেসে চলে যাচ্ছিল। অনেকক্ষণ ওরা চুপচাপ বসে রইল, দুজন দুদিকে তাকিয়ে। ওরা দুজনেই দুজনের নিজস্ব ভাবনায় বুঁদ হয়েছিল। যখন মনে মনে অনেক কথা শেষ হয়ে গেছে অথবা মনে মনে অনেক কথা শুরু হবে, সেই মধ্যবর্তী একফালি নামহীন সময়টুকুতে ওরা দুজনেই থমকে দাঁড়িয়েছিল। অনেকক্ষণ পর অভি বলল, আপনার ট্রেন কটায়? বাবলি যেন ঘুম ভেঙে বলল, বিকেলে, ঠিক সময় জানি না, একবার খবর নিতে হবে স্টেশন থেকে। তারপর বলল, আপনি আমাকে তুলে দিয়ে আসবেন না? অভি বলল, আপনার কি মনে হয়? বাবলি হাসল, বলল, মনে হয় তুলে দিয়ে আসবেন। তারপরেই বলল, আপনাকে অনেক কষ্ট দিলাম এই দুদিন, বলুন। অভি একটু চুপ করে থেকে বলল, জানি না। এখন অভি বুঝতে পারছিল না এই অনুভূতির মধ্যে এখন এই মুহূর্তও আছে, তাকে বলে কিনা জানে না।
তাকে কষ্ট বলে কি না ও জানে না, ও সত্যিই জানে না। তারপর বলল, আপনারও তো খুব কষ্ট হলো তাই না? আমি কেবল ভাবছি গত রাত্রে কোনো এক দুর্ঘটনা ঘটলে, কোনো বিগ্রহী নাগা বা হাতির উপদ্রব পড়লে আপনার মাসিমা এবং মেসোমশাইয়ের কাছে কি করে মুখ দেখাতাম ভাবতেও ভয় লাগে। ফলে ফিরে গিয়ে ওদের কি যে বলবো বুঝতে পারছি না। বাবলি হাসলো, বলল, আমার মাসিমা মেসোমশাই আপনাকে চেনেন, আমার দোষীপনাও জানেন। দোষ হলে আমারই হতো, আপনাকে কেউ দোষী করতো না। অভি বলল, অন্য কেউ না করলেও আমি করতাম। বাবলি অবাক চোখে তাকালো অভির দিকে, তারপর মুখ নিচু করে বলল, কেন? আমি আপনার বসের আত্মীয়া বই তো আর কিছুই নয়। আমার জন্য আপনার এত অপরাধ বোধ বা দুশ্চিন্তা কেন? পরের জন্য এত ভাবা ঠিক নয়, কিন্তু এতখানি কনসার্নড হওয়াও ঠিক নয়। অভি বলল, নয় বুঝি? বলে মুখ তুলে বাবলির দিকে তাকালো, তারপর বলল, কি জানি, হয়তো নয়। তারপর এলোমেলো হাওয়ায় রশিদ আলীর সাদা লম্বা দাড়ি যেমন এলোমেলো হয়ে গেল, তেমনি বাবলির আঁচল, অভির চুল। তারপর দেখতে দেখতে কি করে যেন দুপুর গড়িয়ে বিকেল হলো। ওরা দুজনেই কেউ তা বুঝতে পারল না। অভির একবার বেরোবার কথা ছিল ফাইল নিয়ে অফিসের দিকে, কিন্তু অভি বেরোলো না। ঠিক করলো কাল ব্রেকফাস্ট করে সকাল সকাল বেরিয়ে একবার সব কাজ শেষ করে রাতে ফিরে আসবে বাংলোয়। তারপর দিন ভোর 4টেই বেরিয়ে পড়বে ইম্ফলের দিকে কোহিমা হয়ে। দেখতে দেখতে ট্রেনের সময় হয়ে গেল। বাবলির মালপত্র নামিয়ে আনা হলো নিচে। অভি বলল, কিছু ফেলে যাচ্ছেন না তো? ঘরটা আরেকবার দেখে আসুন। ফেলে গেলে, এখানে কিছু হারিয়ে গেলে আর কিন্তু পাওয়া যাবে না। বাবলি একবার সিঁড়ি দিয়ে ওপরে উঠতে গেল, 2 পা উঠে নেমে এলো, বলল, না, ফেলে যায়নি কিছু, কিছুই হারিয়ে যাবে না এই বাংলোর ঘরে। যদি কিছু হারিয়ে থাকি তা হারিয়ে গেছে, তা কখনো আর পাওয়া যাবে না। অভি অন্যমনস্ক ছিল, কথাটা ভালো করে শোনেনি, বলল, সত্যি কিছু হারিয়ে গেছে নাকি? বাবলি হাসল। বিকেলের আলোয় হাসিটা যেন কান্নার মতো দেখালো। বলল, না, যা হারিয়ে গেছে তার ফিরে পাওয়ার নয়। ট্রেন ছাড়বার সময় হয়ে এলো। ডিমাপুর স্টেশনে ট্রেনটা দাঁড়িয়েছিল। তখন অন্ধকার হয়ে গেছিল। অভি কম্পার্টমেন্টের ভেতরেই ছিল। বাবলি বলল, এবার আপনি নেমে দাঁড়ান। অভি নেমে এসে কম্পার্টমেন্টের সামনের প্ল্যাটফর্মে ওপর বাবলির সামনে দাঁড়ালো। বাবলি খুব সপ্রতিভ দেখার চেষ্টায় সচেষ্ট ছিল। দেখাচ্ছিল যে সে মেয়ে হয়েও ইমোশনাল মেয়ে নয়। আফটার অল ও রেভিনিউ সার্ভিসের মেয়ে, ওরা এত নরম হতে পারে না। পার্ট 1 পরীক্ষা দেওয়া কচি মেয়ের মতো অত আবেগ ওকে মানায় না। তবু এত সচেতন হওয়া সত্ত্বেও বাবলি ইচ্ছা করে অভির মুখ থেকে মুখ সরাসরি প্ল্যাটফর্মের ওপর লক্ষ্যহীনভাবে চেয়ে রইল। অভি কিন্তু বাবলির মুখের দিকেই তাকিয়েছিল। ও কেন জানে না, প্রবলভাবে চেষ্টা করেও ওর চোখ দুটো বাবলির মুখ থেকে সরাতে পারল না। এমন সময় সিগন্যাল হলুদ হলো। বাঁশি বাজালো গার্ড সাহেব। উ দিয়ে উঠল ইঞ্জিন। অভির বুকের মধ্যেও যেন কি একটা সরো আর্তনাদের মতো বেজে উঠল। জানলার শিকের ভেতর দিয়ে বাবলির ওর রিস্টওয়াচ পরা ডান হাতটা বাড়িয়ে দিল, বলল, চললাম। কি হয়ে গেল অভি জানে না। ও হাতটা নিজের হাতে ধরল। একজন নারীর কোমল হাত একজন পুরুষের শক্ত সবল হাতে মুহূর্তের আশ্রয় পেল। অভি বাবলির হাতে একটু চাপ দিল, তারপর হাতটা ছেড়ে দিয়ে চোখ তুলে বলল, আবার আসবেন ইম্ফলে বেড়াতে। আপনাকে অনেক কিছু দেখাবো। অনেক কিছু দেখানোর ছিল, জানার ছিল। এত অল্প সময় থাকলেন যে কিছুই হলো না। অভি কিছুটা অবধি জানলার পাশে পাশে হেঁটে এলো, যতক্ষণ না ট্রেনের গতিটা দ্রুত হয়। বাবলি জানলার শিকের সঙ্গে মুখ লাগিয়ে বলল, আপনি দিল্লি আসবেন, আপনাকে সব কিছু ঘুরিয়ে দেখাবো। আমার ভালো লাগবে, অনেক দেখার আছে। আসবেন, হ্যাঁ? ট্রেনের গতি ততক্ষণে দ্রুত হয়ে গেছে।
বাবলির চোখ থেকে প্ল্যাটফর্মের বাতিগুলো, লোকজনের মুখগুলো দ্রুত মুছে যাচ্ছে। প্ল্যাটফর্ম থেকে মৌচাকের ঢিল খাওয়ায় মরিয়া মৌমাছিদের ডানার মতো একটা গুঞ্জন উঠেছে। উত্তরে অভি কী বলল শোনা হলো না বাবলির। কথাটা না শোনাই থেকে গেল। ট্রেনটা আলো ছাড়িয়ে অন্ধকারের মধ্যে পৌঁছে গেল। এখন আর আলো নেই, কোনো আলো থাকবেও না। বাবলির বন্ধ করা চোখে একজন সরল সাদাসিধে আন্তরিকতা ভরা ভালো মানুষের অন্ধকারে মুছে যাওয়া মুখটি অনেকক্ষণ জেগে রইল। বাবলি বুঝতে পারল না কতদিন এই মুখটা তার চোখে থাকবে। তার যা স্বভাব, তাতে যদি 2 ঘন্টাও তা থাকে তাহলেও অবাক হওয়ার কথা নিঃসন্দেহে। ওর মনে কিছু লেগে থাকে না। ওর মনের প্রকৃতিটা আশ্চর্য। ও তা জানে, তা জেনেও গর্বিত। কিছুক্ষণ পর বাবলি বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে এলো। জানলার পাশে ফিরে এসে বসাতে জোর ঠান্ডা হাওয়া লাগতে লাগলো তার চোখে মুখে। বাবলির বেশ প্রকৃতিস্থ মনে হতে লাগলো নিজেকে। এতক্ষণে মনে হলো ওর মনকেও সম্পূর্ণ নিজের আয়ত্তে এনেছে। নিজের মনে শূন্য কুপিতে বসে জানলা দিয়ে বাইরে তাকিয়ে হেসে উঠল বাবলি। বাহ, সর্বনাশ হতে বসেছিল আমার। রিয়েলি সিলি ব্যাপার। একটু হলে প্রেমে পড়ে গিয়েছিলাম আর কি। বাবলির মনে হলো যে ভদ্রলোক বলেছিল যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, তিনি কি দারুণ বুদ্ধিমান। বুদ্ধিমান ছেলেদের বুদ্ধিমত্তাকে ও ভালোবাসতে পারে বাবলি। কিন্তু ওরকম বোকা বোকা ছেলেকে ভালোবাসা বাবলির পক্ষে সম্ভব নয়। অভি শুধুমাত্র বোকা নয়, ক্যাবলা। নইলে কোহিমা থেকে ডিমাপুর আসার পথে যখন গাড়ি খারাপ হলো তখন বাবলির রসিকতা বুঝতে না পেরে গাড়ির পেছনে ম্যাজিশিয়ানদের মতো আবরাকা ডাবরা বলতে বলতে লাথি মারে কখনো? কোনো বুদ্ধিমান ছেলে পারে? বাবলি চটি দুটো থেকে পা আলগা করে সিটের ওপর 2 পা জোড়া করে আরাম করে বসে আবার বলল, বাব্বা, খুব বেঁচে গেছি এ যাত্রা। পুরো ব্যাপারটা ভাবলেও হাসি পাচ্ছে এখন। অত সহজ নয়। অন্ধকার থেকে অভি বেরিয়ে পড়েছিল ডিমাপুরে। তাড়াতাড়ি না বেরোলে ইম্ফলে পৌঁছানো যাবে না। খুজমাতে নাগাল্যান্ডের বর্ডার দিনে দিনে বেরোতে না পারলে খুব মুশকিল। বিদ্রোহী নাগাদের দৌরাত্ম্য আজকাল কমে গেছে বটে, কিন্তু কিছু বলা যায় না। দেখতে দেখতে ডিমাপুরের সীমানা ছাড়িয়ে ডিফু শহরকে বাদিকে রেখে ও ডিফু নদীর পাশাপাশি চলা পাহাড়ি নদীর ধারে এসে পড়ল। তখন সবে ভোর হচ্ছে। পাহাড়ের বুক কেটে ঝরঝর করে বয়ে চলেছে বর্ষায় ঘোলা জলে ভরা ডিফু নদী। এপাশে রাস্তা, ওপাশে ঘন গভীর জঙ্গল, নানা রকম বাঁশ, ঝোপ, জংলি কলা গাছের ঝাড়, বেদবন, আরও কত কি গাছগাছালি। নদীটা এখনও খুব সামান্যই চওড়া হয়ে গেছে সমতলে পড়ে। নদীর দুপাশে কুমারী গাছগাছালি এমন চন্দ্রাতাপের সৃষ্টি করেছে যে ভর দুপুরেও আলো পড়ে না নদীতে। নদীর গায়ে লাগা সবুজ লতা পাতায় তাই যেন কেমন একটা হলুদ ছোপ লেগেছে। ফিকে হলুদ আর গাঢ় সবুজ ভরা বন, আর তার পাশে চড়াইয়ে ওঠা ডিমাপুর কোহিমা রোড। দারুণ, জাস্ট দারুণ। একটু পরে, প্রায় মিনিট 15-20 গাড়ি চালিয়ে আসার পর অভি সেই জায়গাটায় পৌঁছালো যেখানে ও বাবলির সঙ্গে রাত কাটিয়েছিল। অভির তাড়া ছিল, পথে দাঁড়াবার কথা ছিল না। তবু কী যেন মনে হলো ওর। ও গাড়িটা বাধার ঘেঁষে দাঁড় করালো। তারপর পাকদণ্ডি বেয়ে উঠে সেই নাগা কুঠিরের কাঠের ঘরে গিয়ে পৌঁছালো। ঘরটার মধ্যে কিছুক্ষণ একা দাঁড়িয়ে থাকলো অভি। ওরা যেখানে কাঠ এনে আগুন করেছিল, যেখানে বসে কফি বানিয়েছিল বাবলি, সেই পোড়া কাঠগুলো ঠিক তেমনই আছে। বাঁশের চোঙটা আবার বৃষ্টির জলে ভরে গেছে। ওখানে চতুর্দিকের মাথা উঁচু নাগা পাহাড় আর দূরের নদীর ঝরঝরানি শব্দের মধ্যে দাঁড়িয়ে হঠাৎ যেন অভি বাবলির অস্তিত্ব অনুভব করলো। ওর মনে হলো এখনই বুঝি সেই বেগুনি রঙা জংলা কাজের টেরিট শাড়ি পরা বাবলি ওর সঙ্গে নতুন কোনো রসিকতা করে ওকে অপ্রতিভ করে দেবে।
বাঁশের মাচাটাকে আজ সকালে অবিশ্বাস রকম ছোট দেখালো। ওর ওপর শেষ রাতে বাবলি যখন ওকে ডেকে নিয়েছিল, তখন কি করে যে ওরা দুজনে ওই মাচায় এঁটেছিল তা ভেবেও ওর আশ্চর্য লাগতে লাগলো। লোকে কি একটা কথা বলে না, ভাব থাকলে তেঁতুল পাতেও দুজনের ঠাঁই হয়। অভি ভাবল কথাটা বোকা বোকা, নাকি অভি বোকা হয়ে গেছে। আরও কিছুক্ষণ দাঁড়িয়ে একটা সিগারেট শেষ করে অভি আবার গাড়িতে গিয়ে বসলো। তারপর গাড়ি স্টার্ট করে এগিয়ে চলল কোহিমার দিকে। সামনে অনেক পথ বাকি। নাগাল্যান্ডের মধ্যে হিমা, জাখমা, খুজমা হয়ে মাও, তারপর কানকোপানি হয়ে অনেক অনেক দূরে মণিপুরের মধ্যে ইল। অভি এর আগে প্রেম, ভালোবাসা ইত্যাদি ফালতু জেলো কথা অনেক নাটক নোভেলে পড়েছে, পড়তে পড়তে হাসিও পেয়েছে। যারা এসব পানসে প্রেমের গল্প লেখে এবং যারা তা পড়ে, তাদের নির্বুদ্ধিতা সম্বন্ধে তার মনে কখনো কোনো সংশয় ছিল না। এই বিংশ শতাব্দীতে প্রেম নামক কোনো বস্তু আছে বলে ও সত্যি সত্যিই কখনো বিশ্বাস করেনি। কিন্তু গতকাল থেকে ও যেন কেমন ঘোরের মধ্যে আছে। জংলি ফুল, সব পাখিকে, সকালের রৌদ্দুরকে ওর হঠাৎ এত ভালো লেগে গেছে কেন তা জানে না। এতদিন চোখ খোলা থাকলেও যা কখনো চোখে পড়েনি, সেই সব তুচ্ছাতি তুচ্ছ সামান্য সামান্য জিনিস আজ সকালে হঠাৎ এমন অসামান্যতায় আবিষ্কৃত হচ্ছে কেন। দারুণ একটা ভালো লাগা, ভালো না লাগলেও কেন ও এমন আচ্ছন্ন হয়ে পড়ছে বারবার, তা অভি ভেবে পেল না। অভি জানে না কেন। অভির 30 বছরের জীবনে এরকম অনুভূতি এর আগে ওর কখনোই হয়নি, এই প্রথম। বুদ্ধিমান অভি, ব্রিলিয়ান্ট অভি জীবনে এই প্রথম বোকা হয়ে গেছে। বাবলি ডিমাপুর থেকে ট্রেনে চড়ে ভোরের দিকে এক সাহেবি চা বাগানে নেমে পড়েছিল। সে বাগানের ম্যানেজার ওর আত্মীয়। সেখান থেকে চা বাগানের ছোট প্লেনে দমদম এসেছিল দুপুরে। এয়ারপোর্ট থেকে আর যায়নি শহরে, কারণ সন্ধ্যের ফ্লাইটে দিল্লির টিকিট পেয়েছিল। ভালোই হলো, জয়নিং ডেটের 2 দিন আগেই পৌঁছে যাবে ও। দমদম এয়ারপোর্টের ডোমেস্টিক লঞ্চে বসেছিল বাবলি। হাত মুখ ধুয়ে রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাওয়া সেরে নিয়েছিল। তারপর সোফায় গা এলিয়ে বসে একটা পত্রিকা দেখছিল। এখনও প্রায় 3 ঘন্টা সময় কাটাতে হবে। তারপর ফ্লাইট অ্যানাউন্স হলে চেকিংয়ে যেতে হবে। এই এক ঝামেলা হয়েছে আজকাল। হাইজ্যাকিংয়ের জন্য প্রতিটা এয়ারপোর্টেই এই বিপত্তি। কিছুক্ষণ পর ও উঠে গিয়ে টেলিফোন বুথ থেকে ফোন করলো অরু মাসিকে। বাবা কলকাতায় ছিলেন না, ট্যুরে গিয়েছিলেন। ও জানতো বাড়ির চাকরকে ফোন করে বাবার খবর নিল বাবলি। তারপর ফোন করলো 2-1 বন্ধু বান্ধবকে। ফোন শেষ করে ও যেখানে বসেছিল সেখানে ফিরে আসছে এমন সময় হঠাৎ ঝুমার সঙ্গে দেখা। লাল রঙা মেকআপ বক্স হাতে নিয়ে হনহনিয়ে কোথায় চলছে যেন। বাবলি নিচু গলায় ডাকলো, ওই ঝুমা। ঝুমা ফিরে দাঁড়ালো, কানের ঝুমকো তুলে উঠল। ঝুমা ওকে দেখতে পেয়ে অবাক আনন্দে চোখ বড় বড় করে বলল, ওমা বাবলি তুই? তারপরেই বলল, তুই এখানে থাক, আমি এক্ষুনি আসছি। ঝুমা এখন এয়ার হোস্টেস। দিল্লির বিখ্যাত মেয়ে কলেজ মিরান্ডা হাউসে ওরা একসঙ্গে পড়তো। ঝুমার বাবা দিল্লির নামকরা ব্যবসাদার। ঝুমার আর কোনো ভাই বোন নেই, ও বাবার একমাত্র মেয়ে। ঝুমার বাবা বলেছিলেন বিজনেস ম্যানেজমেন্ট পড়তে, কিন্তু ঝুমা কেন যে এয়ার হোস্টেস হতে গেল তা কি জানে। ঝুমার চেহারাটা হিংসা করার মতো, যেমন লম্বা তেমন মুখশ্রী তেমনি ফিগার। দিল্লির কত বাঙালি অবাঙালি ছেলে যে ঝুমার জন্য পাগল তা বাবলি জানে। ও শুধু দেখতেই যে ভালো তা নয়, পড়াশোনাতেও ও পড়শেও ভালো ছিল। ঝুমা বলতে গেলে বাবলিদের অলরাউন্ডার ছিল। ও সহজে কম্পিটিটিভ পরীক্ষায় বসতে পারতো, সার্ভিসেও হয়তো সিলেক্টেড হতো, কিন্তু তা না করে ও জেদ করে এয়ার হোস্টেস হলো। দেখতে দেখতে
পড়াশোনা ছেড়ে দিল পাগলি মেয়েটা। দেখতে দেখতে ঝুমা ফিরে এলো। ফিরে এসে ওর পাশে বসলো। বসেই বলল, এই বাবলি, তুই কি মুটিয়েছিস রে? বাবলি বলল, আরে আমি কবে বা সুন্দরী ছিলাম? তোর মতো ফিগার থাকলে তো হয়েই যেত। কি হতো তাই ভাবি। ঝুমা বলল, না রে, ওরকম করে বলিস না, আমি এখন দারুণ মনোকষ্টে আছি। বাবলি হাসতে হাসতে বলল, কীরকম? ঝুমা বলল, অবস্থা খুব খারাপ, একজনের জন্য পাগল হয়ে রয়েছি। তারপর বলল, চল চা খাই, চা খেতে খেতে বলবো। বাবলি বলল, একটু আগেই তো লাঞ্চ করলাম। ঝুমা হাত ধরে টানলো, বলল, চল না, ভাত হজম হয়ে যাবে। বাবলি বুঝলো ঝুমার হাত এড়ানো সহজ নয়, বলল, চল। ওরা দুজনে রেস্টুরেন্টে এসে ঢুকতেই বাড়ির দিক থেকে দুজন ইয়াং হ্যান্ডসাম পাইলট হাত তুলে ঝুমাকে উইশ করলো। ঝুমা বাহাত ওপরে তুলে একসঙ্গে কয়েকবার নাড়িয়ে দুজনের অভিবাদনকেই একসঙ্গে গ্রহণ করলো। বাবলি বসতে বসতে বলল, বাব্বা, তোর কত অ্যাডমায়াররা রে। ঝুমা তাচ্ছিল্যের গলায় বলল, ধুর ধুর, এদের বেশিরভাগকেই আমার জানা, যে যার নিজের তালে ঘুরছে। কোনো রকমে নাইট হল্টে বাইরে আমার মকামত পেয়ে শুয়ে পড়ার তাল। বুঝলি না, পুরুষ জাতিটাই এরকম, কোনো রসকস নেই, তারা খালি ওই একটা জিনিসই বোঝে। বাবলির কান লাল হয়ে গেল, বলল, এই আস্তে বল, কি হচ্ছে শুনতে পেলে? ঝুমা বলল, আহা, বুড়ো খোকারা যেন কিছু জানেই না, আমি যেন মিথ্যে কথা বলছি। একসঙ্গে কাজ করতে হয়, তাই হাত নাড়ালাম, তাই ভালো ব্যবহার করি, এছাড়া আর কি? বাবলি কথা ঘোরালো, বলল, তারপর তোর মনোকষ্টের কারণটা বল। ঝুমার মুখ চোখ উজ্জ্বল হয়ে উঠল, বলল, ধারা ধারা বলছি, চায়ের অর্ডারটা আগে দিয়ে নি। বলেই বেয়ারারকে ডেকে চায়ের অর্ডার দিল। তারপর নিজের মনেই বলল, আমার আজকে ম্যাড্রাস ফ্লাইট, সে এক ঝকমারি। সমুদ্রের ওপরে ফ্লাইট হলে লাইফ বেল্ট আর অক্সিজেন মাস্কের ব্যবহার করতে হবে প্যাসেঞ্জারদের। যখন দুহাত তুলে ডেমনস্ট্রেট করব, তখন সব ড্যাব ড্যাব করে চেয়ে থাকবে বুকের দিকে আর পেটের দিকে। হেসে বলল, তুই ভীষণ খারাপ হয়ে গেছিস বাব্বা। কেউ যদি তোর অমন ফিগার চোখের দেখা দেখে আনন্দ পায়, তাতে তোর কি? তোকে তো আর খেয়ে ফেলছে না। ঝুমা বলল, খেয়ে ফেলার চেয়ে ভালো। তুই জানিস না কেমন সুড়সুড়ি লাগে। অন্য কেউ আমার দিকে অসভ্যের মতো তাকালে আমার সুড়সুড়ি লাগে, পেছন দিকে তাকালেও আমি বুঝতে পারি। বাবলি আবার হাসলো, বলল, পারিসও বাবা তুই। পরক্ষণে ঝুমা খুব গম্ভীর হয়ে গেল, বলল, আমার ম্যাড্রাস দিল্লি বোম্বের ফ্লাইট ভালো লাগে না, আমি ইম্ফলের ফ্লাইট চাই। বাবলি অবাক হয়ে তাকালো ঝুমার দিকে, বলল, হঠাৎ ইম্ফলের প্রতি তোর এত প্রীতি? জানিস, আমি ইম্ফল থেকে আসছি। ঝুমা লাফিয়ে উঠল, বলল, ওমা, সত্যি? ইস, তোর কি মজা রে, তুই কি ওখানের কাউকে চিনিস? আমার সঙ্গে ইম্ফলের একজন লোকের সঙ্গে আলাপ করিয়ে দিতে পারবি? কিন্তু যার সঙ্গে আলাপ করবি সে কে, মণিপুরি কোনো ভদ্রলোক নাকি? ঝুমা হড়বড় করে বলল, আরে না রে না, বাঙালি। আমার সঙ্গে দেখা হয়েছে কিন্তু আলাপ হয়নি। মানে আলাপও হয়েছে, কিন্তু সে নিছকই হ্যাংলার আলাপ। কিন্তু কি বলবো তোকে, আমি দেখে আর তার কথা শুনেই শুধু খুব বিপদে পড়ে গেছি। আলাপ হলে জানি না কি করব, হয়তো ভালো লাগায় মরেই যাব। এই অবধি বলে ঝুমা থামল। পরক্ষণেই ঝুমা বলল, ছবি দেখবি? হিংসা করিস না যেন, বলেই ওর হ্যান্ডব্যাগটা থেকে খামে মোড়া একটা ছবি বের করলো। বাবলি বলল, তোর সঙ্গে আলাপই হলো না, আর তুই ছবি পেলি কোথায়? ঝুমা চোখ নামিয়ে বলল, কলকাতায় এসেছিল সে। আমার পিস্তত দাদা বৌদির সঙ্গে রোজ সাঁতার কাটতে আসতো সুইমিং ক্লাবে। ওখানেই সাঁতার কাটতে গিয়ে দেখা। আমার সঙ্গে জাস্ট ফর্মাল ইন্ট্রোডাকশান হয়েছে। মাত্র 2 দিন ছিল ওখানে, কী কাজে যেন এসেছিল। আমার দাদা তো প্রশংসায় পঞ্চমুখ, বলি বহুদিন এমন ব্রিলিয়ান্ট ছেলে চোখে পড়েনি।
তাছাড়া ভালো ক্রিকেট খেলে, ভালো ইংরেজি গান গায়, ভালো নাচে, আরও জানিস কবিতা লেখে। বাবলি বিরক্তির গলায় বলল, যত ট্রাশ। এক যেন রূপকথার রাজপুত্র, কোনো দোষই নেই, এমন হতেই পারে না। কিছুই এমন বাড়াবাড়ি ভালো বিশ্বাস হয় না। তারপর একটু থেমে বলল, আর দেখতে কেমন? তোর যা নাক উঁচু, তোর পছন্দ হওয়া তো সোজা কথা নয়। রমেশ মালহোত্রার মতো হ্যান্ডসাম ছেলেকে তুই আত্মহত্যা করিয়ে মারলি, তোর কপালে দুঃখ আছে। ঝুমা চায়ের কাপে চিনি নাড়াতে নাড়াতে বলল, দুঃখ নেই রে, দুঃখ নেই। আমার কপালে এখন দারুণ সুখ, তুই দেখিস। একবার ইম্ফলে যাই না, অপারেশনাল ম্যানেজারকে ধরে পরের ফ্লাইটটা একবার ম্যানেজ করতে পারলেই ব্যাস। তা না হলে ছুটি নিয়ে নেব, দরকার হলে চাকরিই ছেড়ে দেব। ইম্ফলে যাওয়ার জন্য আমি সব করতে পারি। একটু থেমে বলল, ঝুমা রায় কোনো পুরুষকে চাইলে, সত্যি সত্যি পেতে চাইলে, সে পুরুষের সাধ্যি কি যে তাকে প্রত্যাখ্যান করে। ঝুমার রূপকথার সেই নায়কের ছবি দেখার জন্য কোনো ঔৎসুক্য ছিল না বাবলির, কিন্তু পাছে বন্ধু মনে দুঃখ পায়, তাই আস্তে আস্তে খাম থেকে ছবিটা বার করলো বাবলি। ছবিটা খাম থেকে সম্পূর্ণ বাইরে আসতেই বাবলির হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেল। বাবলি দেখল অভি কালো রঙা সুইমিং ট্রাঙ্ক পরে সুইমিং পুলের পাশে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বাবলির হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেল দুটো কারণে। প্রথমত, ছবিটি অভির বলে। দ্বিতীয়ত, সুইমিং টাস্ক পরা অভির পুরুষালী শরীরের চমৎকার গড়ন দেখে। বাবলির অভির গুণ সম্বন্ধে এত কথা জানতো না। আরও জানতো না সে ঢোলা প্যান্ট পরা সাদাসিধে ক্যাবলা মানুষটার ঝুলঝুলে পোশাকের আড়ালে এরকম একটা শরীর থাকতে পারে, এমন সুগঠিত পা, বুক, কখনো এমন কোমর। কোনো পুরুষ মানুষের শারীরিক সৌন্দর্য যে এমন করে ওর মনকে নাড়াতে পারে, বাবলি তা আগে জানতো না। ভাবতো সৌন্দর্য, সৌন্দর্যের পূজা পাওয়া বুঝি মেয়েদেরই একচটে। বাবলি অনেকক্ষণ স্তব্ধ হয়ে রইল, ও কথা বলছিল না। ঝুমা ওর দিকে তাকিয়ে খুব খুশি খুশি বলায় বলল, কী রে, কী হলো? বাবলি খুব সপ্রতিভার ভান করে বলল, ভাবছি। ঝুমা উদ্গ্রীব হয়ে বলল, কি ভাবছিস? বাবলি বলল, এই একটা সাধারণ চেহারার ছবির মধ্যে তোর মতো মেয়ে কী দেখলো এমন ভালো লাগার মতো? পুরুষদের মধ্যে অনেকে যেমন আছে যারা মেয়েদের শরীর ছাড়া কিছুই বোঝে না, তেমন মেয়েদের মধ্যেও কিছু কিছু তেমন আছে বই কি। তবে তুই যে কারোর সুইমিং টাস্ক পরা ছবি বুকে ধরে বেড়াবি, আমি তা ভাবতে পারিনি। মা এ কথায় দুঃখিত হলো। তারপর বলল, বিশ্বাস কর, এছাড়া আর কোনো ছবি পাওয়ার উপায় ছিল না আমার। তাছাড়া বিশ্বাস কর, শরীর ব্যাপারটা জাস্ট ইনসিডেন্টাল। কোনো লেখাপড়া জানা মানুষ কি শুধুই অন্য একটা শরীর দেখে ভালোবাসতে পারে কাউকে? হ্যাঁ, হয়তো তার সঙ্গে শুতে চাইতে পারে, সেটা নেহাত শরীরের কামনা। আরেকবার শুতেও পারে হয়তো, কিন্তু শোয়া আর ভালোবাসা কি একই? তুই বল। বাবলি বলল, জানি না, তোর মতো আমি এত কিছু জানি না। তবে যাই বলিস, আমি তো মানুষটা কেমন জানি না, তবে ছবিতে শুধু চেহারাটাই দেখা যায়, তো কিছুই বোঝা যায় না। চেহারাও তোর যোগ্য না। রমেশ মালহোত্রা তোর জন্য স্লিপিং পিল খেলো, আর তুই এই লোকের জন্য পাগলা। ভাবা যায় না, তোকে বুঝতে পারি না। ঝুমা হঠাৎ গভীর হয়ে গেল, বলল, তোকে হয়তো না বললেই ভালো করতাম। হয়তো ছবিটাও তোকে দেখানো উচিত হয়নি আমার। মিরান্ডা হাউসের দিনগুলোর পর অনেকগুলো বছর কেটে গেছে, অনেক বিভিন্ন ঘটনা ঘটেছে তোর ও আমার জীবনে। আমার বান্ধবী থাকলেও সেই ফার্স্ট ইয়ারের প্রিয় সখী যে আমরা নই, তা আমি বুঝতে পারিনি। এই অবধি বলে ঝুমা বলল, দেখ বাবলি, তুই কখনো আমাকে পুরোপুরি বুঝেছিলি বলে আমার মনে হয় না। তোর বরাবরই হয়তো ধারণা ছিল যে যেহেতু আমি হাসি খুশি চঞ্চল, গম্ভীরতা বলতে আমার কিছুই নেই। তোর এই ভাবনাটা ভুল কি ঠিক আমি তা জানি না, তবে এটা ঠিক যে তুই মিরান্ডা হাউসে যে ঝুমাকে জানতিস, এই ঝুমা সে নয়, সে অনেক বদলে গেছে।
তুইও হয়তো অনেক বদলে গেছিস। আজ হয়তো চেষ্টা করেও আমরা একে অন্যকে বুঝতে পারবো না। একটু চুপ করে থেকে ঝুমা আবার বলল, যাক, অন্য কথা বল। কি কথা থেকে কি কথা এসে যাচ্ছিস তুই? এতক্ষণ পরে দেখা হলো, আর তুই কি দিল্লিতেই জয়েন করছিস নাকি? বাবলি অবাক হয়ে বলল, তোকে কি বলবো, তোর বয়ফ্রেন্ড কি তোকে ইম্ফল থেকে জানিয়েছে আমার সম্বন্ধে? ঝুমা বিরক্ত হলো, বলল, তুই কীরকম গ্রাম্য হয়ে গেছিস? তুই এত জেলাস কেন আমার বয়ফ্রেন্ড সম্বন্ধে? তাও বুঝলাম তুই যদি বা চিনতিস তাকে, এবং সে যদি সত্যিই আমার বয়ফ্রেন্ড হতো। বাবলি কথা বলল না। ঝুমা বলল, গত সপ্তাহে ইন্দিরা চাওলা দিল্লি থেকে চিঠি লিখেছিল, তার চিঠিতে সব খবর জানতাম। বাবলি বলল, চল ওঠা যাক, বলে চায়ের দাম দিতে গেল। ঝুমা বলল, আমিই দিই, আমিই তো তোকে ডাকলাম। বাবলি বলল, দে তাহলে। বাবলি যেখানে বসেছিল সেখানে এসে বসল। ঝুমা বলল, আমার এখন রিপোর্ট করতে হবে, চল রে বাবলি, আবার দেখা হবে। ঝুমা চলে যেতে না যেতেই বাবলির শরীরটা খুব খারাপ লাগতে লাগলো। অভির ছবিটা চোখের ওপর বারবার ভাসছিল, আর বাবলি ভেতরে ভেতরে, শরীরে কি মনে জানে না, কোথায় কি এক দারুণ অস্বস্তি বোধ করছিল। বাবলির তখন খুব ইচ্ছা করছিল যে আমার কাছ থেকে ছবিটা কেড়ে নেয়, খুব ইচ্ছা করছিল ওর। ও বসে বসে ভাবছিল, লঞ্চের আলোর মধ্যে, ক্ষণে ক্ষণে মাইক্রোফোনের অ্যানাউন্সমেন্টের মধ্যে, নানান লোকের নানান কথাবার্তার মধ্যে বসে বসে বাবলি ভাবছিল, ইচ্ছে তো কত কিছুই করে, জীবনে কটা বা ইচ্ছে সফল করা যায় বা সফল হয়। সন্ধে হতে দেরি ছিল। এইমাত্র অভি খুজমার চেকপোস্ট পেরিয়ে এসেছে। কোহিমাতেও সামান্য কাজ ছিল, সেই কাজ সারতে এবং খেতে খেতে দেরি হয়েছিল একটু। এর ফাঁকে ফাঁকে সূর্যের লাল আভা দেখা যাচ্ছে। বাদিকে পাহাড়ের ঝর্ণা ঘেরা ঘন সবুজ বর্ষণ স্নিগ্ধ উপত্যকায় রোদের সোনার আঙ্গুল এসে ছুঁয়েছে। শীত শীত লাগছে। অভি বাদিকের কাজটা তুলে দিল, কোটের বোতামটা আটকে নিল, তারপর স্টিয়ারিং ধরে বসে আশ্চর্য সুন্দরের অপরাহ্নের মতো এক বিষণ্ণ ও শান্ত ভাবনা বুকের মধ্যে নাড়াচাড়া করতে করতে ও গাড়ি চালাতে লাগলো। ট্রেনটা টারম্যাকের ওপর দাঁড়িয়েছিল। দিল্লির ফ্লাইট। দমদমের আকাশে বেলা পড়ে এসছিল। বাবলি স্টারবোর্ড সাইডে একেবারে সামনে জানলার পাশের একটা সিটে বসেছিল। বেলা শেষের ম্লান আলো এয়ারপোর্টের সীমানার পাশের নারকেল গাছের মাথায় কলা গাছের পাতায় লাল টালির ঘরে আলতো করে লেগেছিল। জেট ইঞ্জিনগুলো স্টার্ট করাই ছিল। মাটিতে দাঁড়ানো স্ক্রু বড় আঙুল তুলে দেখালো। প্লেনটা চলতে শুরু করলো। আস্তে আস্তে ট্যাক্সিং করে মাইন স্ট্রিপের দিকে এগোতে লাগলো প্লেনটা। তারপর রোডের দিকে চলে গিয়ে ফিরে দাঁড়ালো। ভেতরে লাল আলোটা জ্বলছিল। সিট বেল্ট বাঁধার সংকেত জানিয়ে রবিশঙ্করের সেতার বাজছিল। এয়ার হোস্টেস তাড়াতাড়ি লজেন্স, ট্রফি, মৌরি এবং তুলো নিয়ে সবশেষে বাবলির কাছেই আসলো। এখন ইঞ্জিন দুটো ফুল থ্রটলে দিয়ে দিয়েছিল ক্যাপ্টেন। এখন টেক অফের জন্য এগোবে প্লেন। হঠাৎ এয়ার হোস্টেসের মুখে চোখ পড়ায় বাবলি ভুরু কুঁচকে উঠল। পৃথিবীর কোনো এয়ার হোস্টেসকেই বাবলির এখন অনেক দিন সহ্য হবে না, এ কথাটা বাবলি বোধহয় বুঝতে পারেনি। বুঝতে পেরে অস্বস্তি লাগলো। প্লেনটা দেখতে দেখতে মাটি ছেড়ে আকাশে উঠল। ল্যান্ডিং হুইল দুটো আস্তে আস্তে এসে প্লেনের তলপেটে ঢুকে গেল। প্লেনটা এখন উড়ে গিয়ে মুখ ঘুরিয়ে নিল পশ্চিমে, তারপর সোজা মেঘ ফুঁড়ে উঠতে লাগলো। ইম্ফলের স্মৃতি, নাগাল্যান্ড, মণিপুর, ডিমাপুরের সব স্মৃতি, নিচের সন্ধ্যায় বাতি জ্বলা কলকাতা শহরের লক্ষ লক্ষ কম্পমান উজ্জ্বল বিন্দু এক শরীরে লীন হয়ে এক আশ্চর্য আনন্দময় দেওয়ালি হয়ে নিচে ছড়িয়ে রইল। বাবলি নিচে তাকিয়ে নিজেকে বলল, ও এখনও যথেষ্ট বড় হয়নি, এখনও বেশ ছেলে মানুষ রয়ে গেছে, নিজেকে একটু শাসন করতে হবে। আজ আপনারা শুনিলেন লেখক বুদ্ধদেব গুহর কলমে বাবলির ৩য় অধ্যায়। গল্পটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করিতে ভুলিবেন না। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন।
আজকের জন্য এইটুকুই। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।